নমস্কার, আমি সঞ্চিতা। ফাইন্ডিং বুক চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে কোনো একটা বই নয়, একসাথে তিনটে বইয়ের কথা বলবো আপনাদের। তিনটে বই অর্থাৎ একটা উপন্যাসকেই তিনটে ভাগে ভাগ করে লেখা হয়েছে, মানে একটা ট্রিলজির কথা বলবো। লেখিকা মধুমিতা সেনগুপ্ত লেখা এই ট্রিলজিটার নাম হচ্ছে অম্বুবাচী। এখানে তিনটে বই রয়েছে। প্রথমে রয়েছে, এটা অম্বুবাচীর প্রথম পার্ট, তারপরে রয়েছে অম্বুবাচী 2 এবং একদম শেষে হচ্ছে অম্বুবাচী অন্তিম পর্ব। এই তিনটে পার্ট নিয়েই হচ্ছে অম্বুবাচী সিরিজ। লেখিকা মধুমিতা সেনগুপ্তর লেখা, এটা বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে। এগুলো সবই হচ্ছে পেপারব্যাক। এই প্রথম খণ্ডটার মোট পাতার সংখ্যা হচ্ছে 208, দ্বিতীয় খণ্ডটির হচ্ছে 192 পাতার, আর তৃতীয় খণ্ডটা হচ্ছে 160 পাতার। আর এগুলোর দাম হচ্ছে, প্রথমটা 222 টাকা, দ্বিতীয়টা হচ্ছে 199 টাকা এবং তৃতীয়টা হচ্ছে 188 টাকা। মানে তিনটে খণ্ডের টোটাল দাম হচ্ছে 609 টাকা। কারেন্টলি এটার মানে এগুলো যে প্রিন্টেড প্রাইস, সেই প্রাইসগুলোই আমি আপনাদেরকে বললাম। এর উপরে আপনারা হয়তো কোথাও কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন। যেমন এই মুহূর্তে বিভার যে নিজস্ব সাইট রয়েছে, সেই সাইটে আমি দেখেছি 20% মতো ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। বিভা পাবলিকেশনের এই অম্বুবাচী সিরিজের এই তিনটে বই মধুমিতা সেনগুপ্তর লেখা। এবার বইয়ের গল্পের কথায় আসি। এটা একটা সামাজিক উপন্যাস। এখানে বিংশ শতাব্দীর গোড়ার দিকের কাহিনী বর্ণিত হয়েছে, যে সময় আমরা ইংরেজদের রাজত্বে বসবাস করছি। আর সেই সময় আমাদের সমাজে বাল্য বিবাহ প্রথারও প্রচলন ছিল। সেই প্রথা মেনেই মুখার্জি পরিবারের ছোট মেয়ে 8 বছরের বিম্ববতী বা বিম্বর সাথে চ্যাটার্জি পরিবারের ছোট ছেলে কুমুদ রঞ্জন চ্যাটার্জি বা কুমুদের, যার বয়স 13 বছর, তাদের দুজনের বিয়ে হয়ে যায়। কিন্তু বিয়ের পুরো সময়টাই প্রায় বিম্ববতী ঘুমিয়ে কাটিয়েছিল, কারণ সে তখন এতটাই ছোট, বিয়ে কি সেইটা বোঝার মতো ক্ষমতা তখন তার হয়নি। তাই সে বিয়ে বা তার স্বামী কি ব্যাপার, সেই ব্যাপারগুলো ভালো করে তখন সে বোঝে না। আমাদের কাহিনী যখন শুরু হচ্ছে তখন বিম্ববতীর বয়স হচ্ছে 9 বছর, কিন্তু সে তার বাপের বাড়িতেই থাকে। কারণ সে সময় বাল্যবিবাহ প্রথা চালু থাকলেও কুমুদদের বাড়ির নিয়ম অনুসারে বিয়ের পর বউরা মানে তখন তো খুবই ছোট, সেজন্য তারা তখন শ্বশুরবাড়িতে যেত না। তারপর তারা যখন একটু বড় হতো, বড় হলে পরে তাদের আবার দ্বিতীয়বার বিয়ে দিয়ে তখন তাদেরকে শ্বশুরবাড়িতে নিয়ে আসা হতো। সেই নিয়ম অনুসারে বিম্ববতী কিন্তু তার বাপের বাড়িতেই বড় হচ্ছে। আর এই দুটো পরিবারই কিন্তু মানে কুমুদদের পরিবার এবং বিম্ববতীর দুজনের পরিবারই কিন্তু একান্নবর্তী পরিবার। সেখানে অনেক মানে তাদের আত্মীয় স্বজন সব কিছু মিলে তারা একসাথে অনেকে মিলে থাকে। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কুমুদ এবং বিম্ববতী, সেজন্য এদেরকে কেন্দ্র করেই কিন্তু উপন্যাসটা গড়ে উঠেছে। তাছাড়াও কিন্তু উপন্যাসে প্রচুর চরিত্র রয়েছে এবং এই প্রত্যেকটি চরিত্রকেই কিন্তু লেখিকা সমান গুরুত্ব দিয়ে লিখেছেন। মানে এরকম নয় যে শুধুমাত্র কুমুদ আর বিম্ববতীর কথাই এখানে বেশি করে বলা হয়েছে, আশেপাশে যে সমস্ত চরিত্ররা রয়েছে তাদের কথা বলা হয়নি। তাদের প্রত্যেকের কথাই কিন্তু বেশ বিশদ করেই বর্ণনা করা রয়েছে এই বইয়ের মধ্যে। মানে একটা কেন্দ্রীয় চরিত্র রাখতে হয়, সেজন্য কুমুদ আর বিম্বকে রাখা হয়েছে। এছাড়াও তাদের যেমন বিম্ববতীর দাদা জ্যোতিপ্রকাশ, এই জ্যোতিপ্রকাশের চরিত্রটা ভীষণ সুন্দর। তিনি পেশায় একজন চিকিৎসক। তিনি যে এই পরিবারের বড় ছেলে, পরিবারের প্রত্যেকের জন্য চিন্তা করেন, পরিবারকে কিভাবে ভালো রাখা যায়, প্রত্যেকটা সদস্যের কথা তিনি চিন্তা করছেন। তিনি অত্যন্ত কর্তব্যপরায়ণ একজন ব্যক্তি। কুমুদের অন্যান্য দাদাদের কথা দেখতে পাই, দাদা বৌদি তাদের কথা দেখতে পাই, এবং তার ঠিক আগের যে দাদা মানে সেজ দাদা বিনোদ, সেই বিনোদকে দেখতে পাই। বিনোদেরও কিন্তু বিয়ে হয়েছে কম বয়সে, কিন্তু তার স্ত্রীও তার সঙ্গে থাকে না, দূরে থাকে। কুমুদের এই সেজ বৌঠান, সে হচ্ছে কামিনী। এই কামিনী আর বিনোদের চরিত্রটাও বেশ অনেকখানি বিশদভাবেই এখানে বর্ণনা করা হয়েছে। বিনোদ আর কামিনী এরা তখন কিশোরী। এই কিশোরীদের মানে বিয়ে হয়েছে, কিন্তু তাদের দুজনকে আলাদা থাকতে হচ্ছে। কিন্তু তাদের দুজনের প্রতি একটা আকর্ষণ রয়েছে। সবসময় তারা মানে একজনের সাথে দেখা করার চেষ্টা করছে, এবং সেই দেখা করাটা তারা লুকিয়ে তাদেরকে করতে হচ্ছে। বাড়ির সবার চোখ এড়িয়ে, বড়দের চোখ এড়িয়ে তাদেরকে দেখা করতে হচ্ছে। এই যে দাম্পত্যে স্বামী স্ত্রীর একজনের প্রতি আরেকজনের আকর্ষণ, এবং আকর্ষণ থাকা সত্ত্বেও তাদেরকে লুকিয়ে দেখা করতে হচ্ছে, কারণ সেই সময় নিয়ম ছিল, অত্যন্ত কড়া নিয়ম ছিল। দম্পতি হওয়া সত্ত্বেও তারা মানে স্বামী স্ত্রী যখন তখন দেখা করতে পারতো না। এইরকম যে ব্যাপারগুলো ছিল, সেই জিনিসগুলো লেখিকা এখানে সুন্দর করে বর্ণনা করেছেন। আর তার সাথে সাথেই বিম্ববতী
বিম্ববতী আর কুমুদ ক্রমশ বড় হয়ে উঠছে। তারা একদম বালক থেকে আস্তে আস্তে কৈশোরে পদার্পণ করছে, তারপর তারা আস্তে আস্তে আরও বড় হয়ে উঠছে। তাদের মানে শারীরিকভাবে যেমন তারা বড় হয়ে উঠছে, বয়সের দিক থেকে যেমন বড় হয়ে উঠছে, সেরকম তাদের মানসিকতারও চেঞ্জ হচ্ছে, মানসিকভাবেও তারা বড় হয়ে উঠছে। পুজোর সময় বা কোনো অনুষ্ঠানে, বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠান, এইরকম সময় মানে বাড়ির বউদেরকে নিয়ে আসা হতো শ্বশুর বাড়িতে। তারা কিছুদিন থাকতো সেখানে, তারপর আবার যে যার বাপের বাড়িতে চলে যেত। সেই রকম সময়গুলোতে বিম্ববতী যেত কুমুদের বাড়িতে। সেখানে গিয়ে বিম্ববতী আর কুমুদ দুজনের কেউই কাউকে পছন্দ করতো না। কুমুদ দেখতো যে হঠাৎ করে এই একটা মেয়ে চলে এসেছে, সেই মেয়ে এসে কুমুদের ঠাকুমা, যাকে ওরা সবাই বড় মা বলে ডাকে, সেই বড় মার মানে আদরের অনেকটা অংশ ওই মেয়েটা নিয়ে নিচ্ছে। বড় মার পাশে গিয়ে সে শুচ্ছে, সবাই ওকে ভালোবাসছে। ব্যাপারটা মানে ওর খুব একটা পছন্দ হতো না যে একটা মেয়ে কোথা থেকে একটা উড়ে এসে আমার জায়গাটাও দখল করে নিচ্ছে। সেজন্য বিম্ববতীকে পছন্দ করতো না। আবার বিম্ববতীও দেখতো যে এই একটা ছেলে, সে আবার কথায় কথায় রাগ দেখাচ্ছে, আর বাড়ির সবাই সব শুদ্ধ ওই মানে ওকে একটু বেশি মানে তোয়াজ করছে। কারণ যেহেতু কুমুদ ওই বাড়ির ছোট ছেলে, সবাই ওকে একটু বেশি তোয়াজ করতো। তো এইগুলো বিম্ববতীরও পছন্দ হতো না। দুজনের প্রতি একটা মানে ঝগড়া বা এই খুনসুটি, এই ধরনের জিনিসগুলো প্রথমে ওদের মধ্যে ছিল। তারপর ক্রমশ তাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। তারপর আস্তে আস্তে সেই বন্ধুত্ব সম্পর্ক থেকে তাদের মানে তারা যে স্বামী স্ত্রী, তাদের মধ্যে সম্পর্ক কীরকম হওয়া উচিত, সেই ব্যাপারগুলো বুঝতে পারে। এবার আস্তে আস্তে বড় হতে থাকে এবং তাদের মানসিকতার পরিবর্তন হতে থাকে। বিম্ববতী যদিও বয়সে বড় হলেও তার মানসিকতা কিন্তু অনেকটাই মানে বাচ্চাদের মতোই ছিল। সেক্ষেত্রে কুমুদ আবার একটু তাড়াতাড়ি পরিণত মনস্ক হয়ে যায় এবং সেই ব্যাপারগুলো বুঝতে পারে। এবং তার মধ্যে আবার কুমুদের এক বন্ধু আছে, সে হচ্ছে নিশীথ। সেই নিশীথের সাথে কুমুদের অনেক খুব বন্ধুত্ব। মানে এই নিশীথ যে ছেলেটা, তার বন্ধুত্ব দেখানো হয়েছে খুব সুন্দর। যে মানে কুমুদকে সে এতটাই ভালোবাসে, সে বন্ধুকে এতই ভালোবাসে যে কুমুদের জন্য দরকার হলে সে তার নিজের জীবন পর্যন্ত দিতে পারে। কখনো বিয়ে বাড়ি, কখনো কোনো পুজো বা যে কোনো আচার অনুষ্ঠান, সেইখানে তারা বিভিন্ন আচার অনুষ্ঠান কীভাবে পালন করছে, বিয়ে বাড়ির নিয়মকানুনগুলো কীভাবে মানে পালিত হচ্ছে, বা এই যে যখন কোনো অনুষ্ঠানের সময় সমস্ত পরিবারের সমস্ত বউরা বা বউরা সবাই এক জায়গায় হচ্ছে, এবং তখন তাদের মধ্যে যে মেয়ে বউদের মধ্যে একে অপরের সঙ্গে কীরকম সম্পর্ক, তারা কিভাবে সময় কাটাচ্ছে, কি করছে, সমস্ত কিছু ডিটেলস বর্ণনা এখানে খুব সুন্দর করে দেয়া আছে। এবং এই মানে বইটা পড়তে পড়তে, সেই কাহিনিগুলো পড়তে পড়তে সেই সময়কার মানে বিংশ শতাব্দীর প্রথমের দিকে যে মানে যে কীরকম ছিল আমাদের মানে সমাজ, সেই জিনিসগুলোর কাহিনী মানে সেই জিনিসগুলো কিন্তু আমরা খুব ভালো করে বুঝতে পারি বা সেগুলো আমরা খুব ভালো করে জানতে পারি। বিশেষ করে একান্নবর্তী পরিবারগুলোতে কীরকমভাবে সব মানুষেরা থাকতো একসাথে মিলেমিশে, কীরকমভাবে তারা সুখে দুঃখে সবাই মানে প্রয়োজনে ছুটে আসতো, দুঃখে তারা একে অন্যের অংশীদার হতো, বা সুখে তারা কিভাবে আনন্দের দিন কাটাতো, সেই সমস্ত কিছু জিনিসগুলো খুব সুন্দর করে লেখিকা এখানে বর্ণনা করেছেন। দুই পরিবারের মধ্যেই মানে সবারই দেখানো হচ্ছে খুব সুন্দর সম্পর্ক, সবই ভালো। কিন্তু সত্যি সত্যি তো সমাজে সবসময় সবাই খুব ভালো থাকে না, কিছু না কিছু মানে খারাপ তো থাকেই। তো সেই রকমই কুমুদদের বাড়িতে দেখানো হয়েছে। কুমুদের যে কাকিমা, সেই বিন্দুবাসিনী, সেই বিন্দুবাসিনীর চরিত্রটা দেখানো হয়েছে একটু এখানে মানে খল চরিত্র হিসেবে ওনাকে দেখানো হয়েছে। খল টাইপের ওনাকে তৈরি করে কিন্তু লেখিকা মানে এইটার মধ্যে, এই উপন্যাসটার মধ্যে বেশ কিছুটা অন্যরকম মশলা যোগ করেছেন। যদি মানে বিন্দুবাসিনীর মতো চরিত্র না থাকতো তাহলে কিন্তু মানে উপন্যাসটা পুরোটাই একঘেয়ে হয়ে যেত। সবাই ভালো এরকম তো সত্যি সত্যি বাস্তবে কখনো হয় না। এই যেমন বিন্দুবাসিনী যেমন বিভিন্ন রকম কূট কৌশল করে কুমুদ এবং কুমুদের দাদা বিনোদ, এদের দুজনকে হোস্টেলে পড়তে পাঠিয়ে দেয়। তারপরে বিনোদের স্ত্রী কামিনীকে বিভিন্ন রকম অপবাদ দিয়ে তাকে বাড়ি ছাড়া করে। এছাড়াও বাড়ির অন্যান্য বউদের পেছনে তিনি কিভাবে লাগছেন, এমনকি তিনি তার নিজের মেয়ে প্রভাকেও কিন্তু বাদ দেননি, তার সাথেও অত্যন্ত মানে খারাপ ব্যবহার করেছেন। তারপর বাড়ির যে বড় মানে কুমুদের পরিবারে আমরা দেখতে পাই বড় মাকে, সেই বড় মা কিভাবে পরিবারের সবাইকে তিনি আগলে রেখেছেন। মানে বাড়িতে একটা মানে বট গাছ যেরকম হয়, বট গাছ সবাইকে কিভাবে আগলে সামলে রাখছে, পুরো পরিবারের ছাতার মতো সবাইকে সামলে রেখেছেন উনি। সেই জিনিসগুলো লেখিকা খুব সুন্দর করে বর্ণনা করেছেন। এই বড় মার চরিত্র
চরিত্রটাও ভীষণ সুন্দর, কোনো রকম জটিলতা কুটিলতা নেই ওনার মধ্যে। উনি বয়োজ্যেষ্ঠ একজন মানুষ, কিন্তু তা হলেও ওনার মানসিকতা অনেক প্রগতিশীল। তিনি কিভাবে মানে সেই প্রগতিশীল মানসিকতার পরিচয় দিচ্ছেন সেগুলো এই বইয়ের মধ্যে খুব সুন্দর বর্ণনা করা হয়েছে। এই উপন্যাসে এই দুই পরিবারের কাহিনী তো আছেই, এবং তাদের সঙ্গে সম্পর্কযুক্ত আরও বেশ কিছু মানুষের কাহিনীও এই উপন্যাসে আছে। এর পাশাপাশি এখানে আমরা ইংরেজ শাসন যেহেতু চলছিল সেই সময়, তো সেই সময় ইংরেজ শাসনেরও কিছু ঘটনা আমরা এখানে দেখতে পাই। আমরা এখানে বিপ্লবী আন্দোলনের কথাও কিছুটা দেখতে পাই। বিম্ববতীর পিস্তুত দিদি সুহাসিনীর স্বামী সূর্যশঙ্কর, তারাও মানে সেও তখনও কিশোর বয়সেরই একটি ছেলে। এই সূর্যশঙ্করের কিন্তু বিপ্লবী হওয়ার ইচ্ছা, এবং সেই বিপ্লবী কাজকর্মের সঙ্গেও প্রত্যক্ষভাবে যুক্ত আছে। সূর্যশঙ্করের পিসিমা কিন্তু চাইছেন যে এই সুহাসিনীকে কাছে রেখে সূর্যশঙ্করকে মানে সংসারী করে তোলার চেষ্টা করছেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি পারছেন কি পারছেন না। এই সমস্ত বিপ্লবীরা কিভাবে তাদের এই বিপ্লবী আন্দোলন চালাচ্ছেন, কিভাবে গোপনে তারা তাদের আলোচনা করছেন, কি করছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। সূর্যশঙ্কর শেষ পর্যন্ত কি করছে, একদিকে তার দেশমাতৃকার প্রতি ভালোবাসা, দেশমাতৃকাকে শৃঙ্খল বন্ধন থেকে মুক্ত করার যে একটা ইচ্ছে, আবার অপরদিকে তার পরিবার রয়েছে, সেই পরিবারের প্রিয় সম্পর্কগুলোর প্রতি তার কর্তব্য পরায়ণতা, এই দুই নিয়ে দ্বন্দ্বে পড়ছে সে। শেষ পর্যন্ত এই দ্বন্দ্বে কে জিতবে, তার কিশোরী স্ত্রী সুহাসিনী এবং তার দুই পুত্র সন্তান, তারা কি সূর্যশঙ্করকে সংসারের মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবে? এই তিনটি উপন্যাস জুড়েই কিন্তু আমরা সেই জিনিসগুলো দেখতে পাই। এরপরে আমরা এখানে একজন সাহেবকে দেখতে পাই, অত্যন্ত অত্যাচারী এবং নারীলোলুপ একজন সাহেব, ক্যামেরন সাহেব, তাকে আমরা দেখতে পাই। তিনি কিভাবে এখানে অত্যাচার করছেন, এবং তার জন্য মানে এই সূর্যশঙ্করদের পরিবার বা বিম্ববতীর পরিবার, বিম্ববতীর দাদা, তাদের পরিবারের মধ্যে যে কীরকম অন্ধকার নেমে আসছে, এবং সেই অন্ধকারকে তারা কি আদৌ কাটিয়ে উঠতে পারছে কি না, কী হচ্ছে, এই অনেক কিছু জিনিস রয়েছে এই উপন্যাসটার মধ্যে। এছাড়াও সে সময় বাল্য বিধবাদের মানে জীবন কীরকম ছিল তার ঘটনাও কিন্তু এখানে রয়েছে। বিধবা বিবাহ আইন ততদিনে চালু হয়ে গেছে, এবং বিধবা বিবাহের ঘটনাও কিন্তু এখানে আমরা দেখতে পাই। বইয়ের যে শেষ পার্টটাতে আমরা দেখতে পাই যে এখানে সবাইকেই মানে অনেকটা বড় হয়ে গেছে, যারা ছোট ছোট ছিল, বিম্ববতী, কুমুদ, প্রভা, সূর্যশঙ্কর, তারপরে আরও সুভাষ, সুহাসিনী, এরা সবাই মানে প্রত্যেকে অনেকটা বড় হয়ে গেছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে। মানে এখানে লেখিকা একটু তাড়াতাড়ি করে ওদেরকে বড় করে দিয়েছেন, বা সব কিছু খুব তাড়াতাড়ি করে মানে সমাধান করে দিয়েছেন। অনেকের কাছে এটা মনে হতে পারে যে লেখিকা খুব তাড়াহুড়ো করে জিনিসটা শেষ করে দিয়েছেন, তৃতীয় পার্ট যেটা অন্তিম পর্ব। তো কিন্তু আমার মনে হয় যে খুব বেশি যদি লেখিকা এই জিনিসগুলোকে আরও বেশি করে টানতেন তৃতীয় পর্বে, তাহলে কিন্তু শেষের দিকটাতে মানে মনে হতো যে লেখিকা অযথা মানে সময় নষ্ট করছেন এই জিনিসগুলোকে একই জিনিস বলে বলে। কারণ এখানে এই তিনটে পার্টের মধ্যে প্রথম পার্টটার পাতার সংখ্যাটাই একটু বেশি, আমি প্রথমেই বলে দিয়েছি কোনটাতে কত পাতা রয়েছে। মানে প্রথম পার্টটাতে অনেক জিনিস রয়েছে, কুমুদ আর বিম্ববতীর মানে সাময়িক সময়ের জন্য কিছু দিনের জন্য বিচ্ছেদ, তাদের পরিবারের বিভিন্ন কারণের জন্য তাদেরকে একে অপরকে ছেড়ে বেশ অনেক দিন থাকতে হয়। তারপরে দ্বিতীয় পার্টে আমরা দেখতে পাই তারা একটু বড় হয়েছে, তাদের মানসিকতার বেশ কিছুটা চেঞ্জ হয়েছে, এবং তারা বুঝতে শিখেছে যে তাদের মানে দুজনের সম্পর্কটা কীরকম সেটা তারা একটু বুঝতে শিখেছে। আর তৃতীয় পর্বেতে তারা মানে রীতিমতো বড় হয়ে গেছে এবং প্রতিষ্ঠিত হয়ে গেছে। এখানে এই যে প্রচ্ছদগুলো করেছেন কৃষ্ণেন্দু মণ্ডল ভীষণ মিনিংফুল। এই প্রথমেই যে রয়েছে যে বাল্য বিবাহের যে ব্যাপারটা রয়েছে, কুমুদ আর বিম্বর ছবি দেওয়া হয়েছে, ছোট্ট দুটো বালক বালিকা তাদের দিয়ে হচ্ছে। তারপরেরটাতে দেখা গেছে যে তারা কিছুটা বড় হয়েছে, মানে সেকেন্ড পার্টটাতে কিছুটা বড় হয়েছে। এই তৃতীয় পার্টটাতে একটা রিভলভারের ছবি দেওয়া আছে, এখানে রক্তের দাগ। এটা কিন্তু ওই যে বললাম যে স্বদেশী আন্দোলনের যে ব্যাপারটা, বিপ্লবী আন্দোলনের যে ব্যাপারটা এখানে রয়েছে, সেই জিনিসটার জন্য এই ছবিটা দেওয়া হয়েছে। কিন্তু খুব সুন্দর মানে মিনিংফুল ছবিগুলো করেছেন কৃষ্ণেন্দু মণ্ডল। বইগুলো এমনিতে দেখতেও ভীষণ সুন্দর, ছোট ছোট সাইজের, কিউট টাইপের দেখতে। কিন্তু আমার এই মানে পেপার ব্যাগ আমার একদমই পছন্দ না, মানে ব্যক্তিগতভাবে পেপার ব্যাগ পড়তে আমার খুব একটা ভালো লাগে না, মানে এই মুড়ে যায় বা মানে যাই হোক, এই বিভিন্ন কারণে আমার পেপার ব্যাগ খুব একটা পছন্দ না। কিন্তু বিভা থেকে বেশিরভাগ বই, মানে আমি তো জানি না বিভার আমি হার্ড কভার কখনো দেখিনি, সবসময় আমি দেখেছি যে ওরা মানে পেপার ব্যাগটাই করে। তো বিভার বইয়ের আমার এই জন্য খুব একটা পছন্দ হয় না। বিভা থেকে বইগুলো এত সুন্দর সুন্দর বেরোয়, বইয়ের সাবজেক্ট ওয়াইজ বই ভীষণ সুন্দর, কিন্তু ওই পেপার ব্যাকের জন্য আমার খুব একটা পছন্দ হয় না। যাই হোক, এটা ভীষণই সুন্দর একটা বই, মানে ভীষণই সুন্দর এই ট্রিলজিটা মানে
না পড়লেই নয়। আপনি যদি মানে সামাজিক উপন্যাস পড়তে ভালোবাসেন বা একটু বিপ্লবের কথাও রয়েছে এখানে, যেটা বললাম স্বদেশী আন্দোলন, বিপ্লব, মানে খুব বেশি আকারে না হলেও কিছুটা সেই টাচগুলো রয়েছে, এই সমস্ত সাবজেক্টগুলো যদি আপনার ভালো লাগে তাহলে কিন্তু আপনি এই বইটা পড়ে দেখতে পারেন। উপন্যাসের শুরুতে আমরা দেখতে পাই যে বিম্ববতীর বয়স তখন 9 বছর বয়স। বিম্ববতী, যেটা বললাম যে বিয়ের সময় তখন 8 বছর বয়স ছিল, সে বিয়ে কি স্বামী কি কিছুই জানতো না, সে এতটাই ছোট ছিল, তার তখন মানে বিয়ে ব্যাপারটা বোঝার মতো বয়সই হয়নি। ওদের বাড়িতে যারা বিধবা নারী ছিলেন তারা সবাই মিলে সাবু মাখা দিয়ে ফল টল ইত্যাদি খেয়ে তারা অম্বুবাচী পালন করছেন। আর বিম্ববতীও সেই সাবু মাখা খেতে চাইছে আর কি। বিম্ববতী এবং সুহাসিনী ওরা দুজনে মানে ওই ফল সাবু মাখা এগুলো খেতে চাইছে এবং তারা অম্বুবাচী পালন করতে চাইছে। বাড়ির অন্যান্য মেয়েরা যখন তাকে বারণ করে যে মানে সধবা মেয়েরা কখনো অম্বুবাচী পালন করে না, একমাত্র বিধবা মেয়েরা অম্বুবাচী পালন করতে পারে, তখন মানে বিম্ববতী আর সুহাসিনী ওরা দুজন মিলে ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে যেন তাদের স্বামী তাড়াতাড়ি মারা যায় এবং তারা যেন বিধবা হয়ে মানে অম্বুবাচী পালন করতে পারে। ওরা তখন এতটাই ছোট, বিয়ে কি স্বামী কি বিধবা হওয়া কি ব্যাপার, সেই ব্যাপারটাই তখন ওরা বোঝে না। এইটা দিয়ে উপন্যাসটা শুরু হয়েছে। আর এটা দিয়ে উপন্যাসটা শুরু হওয়ার জন্য পুরো উপন্যাসটা জুড়েই আমার খালি বারবার মনে হচ্ছিল যে উপন্যাসটা এরকমভাবে শুরু হলো, শেষ পর্যন্ত কি আবার এরকম ধরনের কোনো ঘটনা ঘটবে যে যাতে বিম্ববতীকে আবার অম্বুবাচী পালন করতে হয় বা সুহাসিনীকে অম্বুবাচী পালন করতে হবে না। তো এই জিনিসগুলো বারবার খালি মনে হচ্ছিল। তো আমার তো পড়া হয়ে গেছে, আমি তো জানি শেষ পর্যন্ত কি হয়েছে বা না হয়েছে, আমি সেটা ডিটেলস তো অবশ্যই এখানে বলবো না। আপনারা যারা এখনও পড়েননি, আমার মনে হয় বইটা মানে যারা সামাজিক উপন্যাস পড়তে ভালোবাসেন তাদের সবারই বইটা পড়া হয়ে গেছে, কারণ বইটা প্রকাশিত হয়েছে 2020 সালে। 2020 সালে প্রথম এটার মানে প্রথম পার্টটা বেরিয়েছিল, তারপরের বছর বোধহয় দ্বিতীয়টা এবং তারপরে তৃতীয়টা, এভাবে বেরিয়েছে। তো এর মধ্যে আপনাদের সবারই বোধহয় বইগুলো পড়া হয়ে গেছে। যদি আপনাদের কারো এখনও পড়া না হয়ে থাকে তাদের মানে আগ্রহটা চলে যাবে যদি আমি এখন সমস্তটা বলে দিই। কিন্তু আমার পুরো উপন্যাসটা জুড়েই কিন্তু ওরকম একটা টেনশন খুবই ছিল যে শেষ পর্যন্ত এরকম হবে কি না। যাই হোক, শেষ পর্যন্ত কী হয়েছে সেটা তো আমি অবশ্যই বলবো না, আপনারা যারা এখনও পড়েননি তারা পড়ে দেখে নেবেন শেষ পর্যন্ত কী হলো। আর যারা পড়েছেন অলরেডি তারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কেমন লেগেছে উপন্যাসটা। আমার তো বেশ ভালো লেগেছে, সমস্ত কিছু মিলিয়ে বেশ ভালো লেগেছে উপন্যাসটা। আমি অবশ্যই বলবো আপনারা যারা মানে সামাজিক উপন্যাস পড়তে ভালোবাসেন তারা এই বইটা অবশ্যই পড়ে দেখতে পারেন, মানে এই ট্রিলজিটা পড়ে দেখতে পারেন। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো বইয়ের আলোচনায়। আজ তাহলে আসি, নমস্কার।